খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ভিড়, সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের কর্মসূচি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন যাচাই বাছাই, শেষ হবে 4 জানুয়ারি। সতেরো জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, জনজীবনে দুর্ভোগ। যশোরে তাপমাত্রা 7.8 ডিগ্রি রেকর্ড। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বেলা 12টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় প্রাঙ্গণ। এর আগে সকাল থেকে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন। বিজয় সরণি মোড়ে প্রবেশ মুখে ব্যারিকেড থাকায় অপেক্ষায় থাকেন তারা। সকালে সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়েই দোয়া করেন। সংস্কার কাজ চলমান থাকায় সকালে বন্ধ রাখা হয়েছিল ভেতরে প্রবেশ। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও। মঙ্গলবার রাজধানীর এবারকেয়ার হাসপাতালে মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার জানাজার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। হাসপাতালে মৃত্যু সজ্জায় থেকেও সেরকম তিনি একাই লড়াই করে গেছেন। সেই কারণে মানুষ আজকে তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, আমরা কৃতজ্ঞ। উনি একজন অভিভাবক, সত্যিকারের মা হিসাবে। মা যেভাবে দেশে আমাদের জন্য অভিভাবক, ঠিক দেশের জন্য উনি মা হিসাবে অভিভাবকের মতো মায়ের দায়িত্ব পালন করেছেন। কথা বলতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসে। মা খালেদা জিয়ার জানাজা ও দাফনের সহযোগিতা এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সরকার এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে সবাইকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়কে ঐতিহাসিক বিদায় উল্লেখ করেন তিনি। দেশের মানুষের কারণেই যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদার সাথে এই বিদায় সম্পন্ন হয়েছে বলে জানান তারেক রহমান। দেশবাসী এবং খালেদা জিয়ার জানাজা দাফন কাজে দায়িত্ব পালনরত সবার উদ্দেশ্যে তিনি লেখেন, গভীর শোকের এই সময়ে তারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তার হৃদয় স্পর্শ করেছে। সশস্ত্র বাহিনী, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন চলছে। সকাল থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলবে শুক্রবার পর্যন্ত। এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গতকাল সরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা বন্ধ রাখা হয়। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। মঙ্গলবার ভোরে এবারকেয়ার হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সংসদ ভবন এলাকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত এবং দোয়ার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। এছাড়া সারা দেশে চলছে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন সারা দেশ। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে রাজশাহীতে নেমে আসে শোকের ছায়া। তার রুহের মাগফিরাত কামনায় মালুপাড়া দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা। রাজশাহী মহানগর বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল, তা গরিবদের খাবার বিতরণ এবং পার্টি অফিসে আমরা প্রথম দিন থেকেই কোরআন তেলাওয়াত করছি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার আদর্শ নেতৃত্বই ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। জেল খেটেছেন, যিনি অনেক অনেক ত্যাগ করেছেন, একজন নারী হয়েও তার এই ত্যাগ বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, কারা অন্তরীণ হয়েছেন। তিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। চট্টগ্রামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ে খতমে কোরআনের আয়োজন করা হয়। যে নীতি আদর্শ, তার দেশের প্রতি যে ভালোবাসা, সেটা প্রমাণে দেশের মানুষ দিবে। এবং তারুণ্যের অহংকার তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, বেগম খালেদার এই নীতি আদর্শকেই তিনি লালন করবেন, ধারণ করবেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বার্তায় স্বাক্ষর করেন খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া। এই বিদায়ে জাতির যে শূন্যতা সৃষ্টি হয়েছে, গোটা জাতি শোকাকুল। বরিশাল নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয় সহ পুরো নগরী ছেয়েছে শোকের ব্যানারে। শোকগ্রস্ত নেতাকর্মীরা। সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা যেন বেস্ত নসিব করে আল্লাহ তাআলা। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই দৃশ্য দেখা যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের সাথে রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা জানি যে বেলা 12টার পর থেকেই বেগম খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন এবং সেখানে মানুষের ভিড় কতটা দেখছেন? দেখুন, আপনি জানেন যে গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়েছে। গতকাল তাকে যখন সমাহিত করা হয় তখন সাধারণ মানুষের উপস্থিতি এখানে ছিল না, নেতাকর্মীরা এখানে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গরাই যখন তাকে সমাহিত করা হয় তখন এই বেগম খালেদা জিয়ার কবরে এখানে আসতে পেরেছিলেন। আজকে যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তারপরে নেতাকর্মী এবং সাধারণ মানুষের বলা যায় যে একরকম ঢল নেমেছে। তার কারণ হচ্ছে গতকালকে তারা এখানে আসতে পারেননি, বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করতে পারেননি, তার কবর তারা জিয়ারত করতে পারেননি। আজকে মূলত এখানে যারা আসছেন তাকে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর তারা জিয়ারত করছেন। নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষ আসছেন। সবাই বলছেন যে যখনই দেশ পড়েছে তখনই বেগম খালেদা জিয়া সংকটময় পরিস্থিতিতে তার যে দৃঢ় সিদ্ধান্ত, তার যে বিচক্ষণতা, তার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষের খালেদা জিয়া এই মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অকাল একটি শূন্যতা তৈরি হয়েছে। এই যে শূন্যতা, সেই শূন্যতা আসলে কখনো পূরণ হবার নয়। এটি এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন, তার কবর জিয়ারত করতে যারা আসছেন তারাও বলছেন এবং সবাই একটা বিষয় বলছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ এবং তার যে দিক নির্দেশনা, দেশের মানুষের পাশে কিভাবে থাকা যায়, সংকটময় সময়ে কিভাবে সেই সংকট থেকে উত্তরণ করা যায়, আন্দোলন সংগ্রামে কিভাবে অগ্রণী ভূমিকা পালন করা যায়, এই যে দিক নির্দেশনাগুলো, এগুলো সবাই অনুসরণ করবে এবং অনুসরণ করে দেশের কল্যাণে সবাই তার নিজ নিজ জায়গা থেকে নিজেকে কাজে লাগাবেন, এমনটি কিন্তু আসলে সবাই বলছেন, নেতাকর্মীরাও বলছেন। আমরা সকালবেলায় দেখেছি যে সকাল থেকেই যখন বিশেষ করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, তারপর থেকেই কিন্তু সবাই বেগম খালেদা জিয়ার সমাধিতে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধিতেও শ্রদ্ধা জানাচ্ছেন এবং সবাই তার যে রুহের মাগফিরাত কামনা করছেন এবং সবাই
দোয়া করছেন যেন তিনি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই দোয়া আসলে করছেন। এবং সবাই একই সাথে যেটি বলছেন যে সবাই বলছেন যে বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, সেই দেখানো পথ অনুসরণ করে সামনের দিকে সবাই এগিয়ে যাবেন। তো আমার কাছে জিয়া উদ্যান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছিলেন জিয়া উদ্যান থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন যাচাই বাছাই। চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এরপর আসন্ন নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা, চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এর আগে গত সোমবার শেষ হয় মনোনয়নপত্র জমাদান। সারা দেশে 300 সংসদীয় আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাগজপত্রে ত্রুটি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রংপুর 1 আসনে প্রথম দিনে 9 প্রার্থীর মধ্যে 8 জনকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল করা হয়। প্রার্থিতা বাতিল হওয়ায় ক্ষুব্ধ জাপা প্রার্থী মঞ্জুম আলী। জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই বাছাই কাগজপত্রের ত্রুটি থাকায় পটুয়াখালী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী 2 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়। নাটোরের 4টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। নাটোর জেলার আসনসমূহের 4টি আসনের আজকের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত দিন ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের 4টি আসনে মনোনয়নপত্র গৃহীত হয়েছে 23টি, বাতিল হয়েছে 5টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমাদের এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় 7 জন প্রার্থীর আবেদন আছে। দেশের 17 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা এবং বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও কুয়াশার দাপটে সকাল থেকে সড়কে মানুষের উপস্থিতি কম। রোজগার কমায় দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্রতা এতই বেশি হয়, ঘর থেকে বেরোনো যায় না। তারপরও জীবন জীবিকার জন্য বাসায় মা বাপ আছে। গোপালগঞ্জে এই তীব্র শীত আমার জীবনে প্রথম দেখলাম। ঠান্ডার ভিতরে ব্যবসা করতে আসছি, এই শীতে মানুষ বাইরে নাই, লোকজন নাই, রাস্তাঘাটে খুব খারাপ অবস্থা। আমাকে 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। শীতজনিত রোগ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এছাড়া কুয়াশায় বীজতলা ও অন্য ফসলের ক্ষতির সংখ্যায় কৃষক। সকালবেলা কুয়াশার জন্য কিছু দেখতেই পাই না। যেমন গাড়ি চালিয়ে যদি আসি বা হেডলাইট জ্বালিয়ে সামনের অংশটুকু কোনোভাবে দেখা যায় না। আমরা ডবল জামা কাপড় পরেও এই শীত কাটাতে পারছি না। চড়া তাপমাত্রা আসলে অনেকটা নিম্নে আছে। 1.5 সপ্তাহ পর ফের শৈত্যপ্রবাহ বইছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। তবে সকালে দেখা মিলেছে ঝলমলে রোদের। এর বিপরীত দৃশ্য লালমনিরহাটে। দুপুর পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। দিনাজপুরে কুয়াশার দাপটে বৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। আমার ঠান্ডাতে বাসি না বাবা, আমার জ্বরতে বাসি না, ঠান্ডাতে বাসি না। আমরা ভাত খাওয়া কিছু খেয়েছে, মুখ টুক চোখ টুক ফুলছে। প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের খুবই কষ্ট হয়। টানা 5ম দিনের মতো পটুয়াখালীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে চরম দুর্ভোগে চরাঞ্চলের মানুষ ও গভীর সাগরে অবস্থানরত জেলেরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরের শীতের তীব্রতা কেমন দেখছেন এবং জনভোগান্তি নিয়ে জানাবেন। সেখানে জনমানুষের জীবনে আসলে কতটা ভোগান্তি দেখতে পাচ্ছেন শীতের কারণে?
তো যশোরের তাপমাত্রা কম ছিল এবং গেল সপ্তাহ থেকে তো আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। আবহাওয়া অফিস যেটি বলেছে যে গত সোমবার থেকে যে কুয়াশা বলয়টি ছিল এই কুয়াশা বলয়টি কিন্তু কাটতে শুরু করেছে এবং কাটতে শুরু করার পরেই কিন্তু যশোরে শীতের তীব্রতা বেড়েছে। গত দুদিন ধরে গতকালকে এবং আজকে 2 দিনই কিন্তু আমরা দেখেছি রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও কনকনে যে হিমেল হাওয়া সেই হাওয়াটি কিন্তু এখানে 10 থেকে 12 কিলোমিটার বেগে বয়ে চলছে, এমনটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং গতকালকেও যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও যশোরে কিন্তু একই তাপমাত্রা রেকর্ড করেছে, যেটা দেশের ভিতরে সর্বনিম্ন। এবং এর যে বিরূপ প্রভাব সেটি কিন্তু আমরা হাসপাতালে এসে দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে যশোর সদর হাসপাতালে শিশু ওয়ার্ডটিতে অবস্থান করছি। এখানে মোট 24টি বেড আছে। 24টি বেডের ভেতরে 24টি বেডের বিপরীতে এখানে 54 জন রোগী এখানে ভর্তি আছে, এমনটি কিন্তু এখানকার চিকিৎসক যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই প্রতিনিয়তই কিন্তু এই রোগীর সংখ্যা বাড়ছে এবং আন্তঃবিভাগ এবং বহির্বিভাগ 2 জায়গা মিলিয়ে গেল সপ্তাহে প্রায় 1100 রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়েছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই যে এই যে শিশু ওয়ার্ডটি, শিশু ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং এই শিশু ওয়ার্ডের সাথেই নিউনেটাল ব্লক, অর্থাৎ এখানে 0 থেকে 28 দিনের শিশু যারা তারা সেখানে থাকে। আমরা এসে দেখতে পেয়েছি এখানে কিন্তু এখনও পর্যন্ত যে এই শিশুদের ওষুধ এবং যে সমস্ত ময়লা আবর্জনা আছে সেগুলো কিন্তু এখান থেকে পরিচ্ছন্ন করা হয়নি। এই বিষয়টি নিয়ে আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে দ্রুত এটি সরিয়ে নেবে এরকম আশ্বাস দিল। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে অবস্থান করছি, কিন্তু আমরা দেখেছি যে এই অবস্থাটা এখনও পর্যন্ত এখানে আছে। এবং রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু এই যে ময়লা আবর্জনা এটা এখানে জমা করে রাখা হয় এবং তারপরেই একটু এটা এখান থেকে সরিয়ে ফেলায়। যেটি বলছিলাম যে শীতের যে বিষয়টি, এই শিশু ওয়ার্ড ছাড়া আমরা অন্য যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু আমরা ঘুরেছি এবং সেখানে দেখেছি যে যারা বৃদ্ধ এবং অন্যান্য বয়সী, যারা মাঝবয়সী বা অন্যান্য বয়সী যারা আছেন সেই সমস্ত রোগীরাও কিন্তু আসলে এখানে আসছেন এবং রোগীর চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে যেহেতু ঠান্ডা পড়ছে। আপনি জানেন যে যশোর কৃষির অন্যতম একটি হাব, যে দেশের চাহিদার প্রায় 40% সবজি কিন্তু যশোর উৎপাদন হয়। আমরা কৃষকের সাথে কথা বলেছিলাম, কৃষকও আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের যে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে এর কারণে কিন্তু আসলে তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না, সময় মতো তারা যেতে পারছেন না। সেচ দেওয়া, সার দেওয়া, কীটনাশক দেওয়া যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে সেভাবে করতে পারছেন না। এবং অতিরিক্ত কুয়াশা এবং ঠান্ডার কারণে সবজির কিছু ভালো হলেও সরিষা, আলু সহ বেশ কিছু সবজি আছে যেগুলো কিন্তু আসলে ক্ষতির মুখে পড়েছে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে বীজতলা প্রস্তুত হচ্ছে, সেই বীজতলার উপরে কিন্তু এটির বিরূপ প্রভাব পড়েছে। আপনাকে জিয়াউল হক জানাচ্ছিলেন যশোর থেকে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি প্রাথমিকের অনেক শিক্ষার্থী, তবে অনেক জেলায় পৌঁছায়নি মাধ্যমিক পর্যায়ের বই। শিক্ষা কর্মকর্তারা বলছেন দ্রুত সময়ের মধ্যেই সব নতুন বই পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের হাতে। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার বই উৎসব হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। চট্টগ্রামে বছরের প্রথম দিন আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। সকাল থেকে নগরীসহ জেলার বিভিন্ন স্কুলে নতুন বই পেয়ে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে মাধ্যমিক, ইফতেদায়ী, কারিগরি শিক্ষায় বইয়ের চাহিদা 1,47,84,000। সকল বই পেয়েছি, একটা বই বাদে, তবে শীঘ্রই পেয়ে যাব। আর নতুন বই পেলে আসলে বলার ভাষা থাকে না। নতুন ক্লাসের নতুন বই পাইলাম, এখন সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। খুলনায় প্রাথমিকের সব বই পৌঁছালেও মাধ্যমিকের বই পৌঁছায়নি 44%। বরিশালে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। সিলেটে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই। আমরা শুধু জানতে চাই যে নতুন বই কি আছে না আছে, নতুন জিনিস দিয়ে আমরা নতুন বছর করতে চাই। মনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করেছে, নতুন বই কি আছে, আমরা নতুন কি পড়বো। রাজশাহী ও রংপুরে বছরের প্রথম দিনেই প্রাথমিকের প্রায় সবাই নতুন বই পেলেও উচ্চ মাধ্যমিকে শতভাগ নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। ষষ্ঠ ও নবম শ্রেণী ব্যতীত অন্যান্য ক্লাসের নতুন বই এখনো পাওয়া যায়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক শাখার আমরা প্রায় শতভাগ বই পেয়ে গেছি এবং বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শ্রেণী শিক্ষকের মাধ্যমে শ্রেণীতে তারা আছে বাচ্চারা, সেখানে দেওয়া হচ্ছে। আর ষষ্ঠ শ্রেণীর এবং নবম শ্রেণীর বই আমরা পেয়েছি মোটামুটি শতভাগ প্রায়, সেই বইগুলো আজকে দিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যান্য বইগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাদেরকে দিয়ে দেবো। নতুন বছরের প্রথম দিনে বই বিতরণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, হিলিসহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো কারণ ছাড়াই এবারও মাধ্যমিকের বেশিরভাগ বই পায়নি শিক্ষার্থীরা, এমনকি সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই বেশিরভাগ স্কুলে একটিও পৌঁছায়নি। 30 ভাগ বই ছাপাই হয়নি এখনো, অথচ এটি নিয়ে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো জবাবদিহি নেই। এটিকে দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং চরম ব্যর্থতা বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর বেশিরভাগ বই পৌঁছায়নি। আর নবম শ্রেণীর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পায়নি কোনো বই। বইয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি আজকে। আমাদের জাস্ট বলেছে যে আমাদের এখনো বই ঠিক হয়নি যে কবে দিবে, আর বলেছে যে তাড়াতাড়ি দিয়ে দিবে। বাচ্চাদের পড়ে যাবে, পড়ার ক্ষেত্রে একটু কিছুটা পিছনে থাকবে। যে জিনিসটা হবে, আমরা বলেছি যে যে বইগুলো পাওয়া যাবে না বা দিতে যদি দেরি হয়, সেই বইগুলো যেন অনলাইনে দিয়ে দেওয়া হয় এবং আমরা ডাউনলোড করে পড়াতে পারি। রাজধানীর স্কুলগুলোতেই মাধ্যমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বিষয়ের বই হাতে পায়নি। তাহলে বোঝাই যাচ্ছে সারা দেশের চিত্র কি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। এনসিটিবির তথ্য অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 30 ভাগ বই ছাপানো এখনো বাকি, আর যা ছাপা হয়েছে তার 25 ভাগ বই বিতরণ এখনো বাকি। শিক্ষা গবেষকরা বলছেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই এই বছরও বই দিতে পারল না শিক্ষা মন্ত্রণালয়। বই নিয়ে এবারও দায়িত্বহীনতার কাজ করেছে তারা। সেই সঙ্গে বই যে দিতে পারল না, সেটি নিয়ে শিক্ষা উপদেষ্টার কোনো ব্যাখ্যাও নেই। কারণ আমি যেটা মনে করি, যিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আমাদের, ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনি আসলে সত্যি কথায় এটার কোনো যোগ্যতাই উনি রাখেন না। উনি রাখেন না বলেই এই যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, বারবার ঘটে যাচ্ছে, উনি এগুলোর প্রতি কোনো ব্যবস্থাও নিতে পারছেন না। এদিকে এই বিষয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে প্রাথমিক পর্যায়ের বেশিরভাগ বই প্রথম দিনই পেয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন বই পেয়ে খুশি তারা। বই পেয়ে আমার খুব আনন্দ লাগছে, নতুন বই পেয়ে আমারও খুব ভালো লাগছে। আমাদের শিক্ষার্থীরা প্রতি বছরই 1 জানুয়ারিতে তারা নতুন বই পায় এবং নতুন বই পেয়ে তারা খুবই খুশি। আর মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, মাধ্যমিকের সব বই ছাপা শেষে পৌঁছাতে আরও সময় লাগবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর পুঠিয়ায় হাটের মধ্যে ট্রাক উল্টে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে উপজেলার ঝলমলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি ঝলমলিয়া বাজারের কলার হাটের ভেতর উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। পরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতরা সবাই কলা ব্যবসায়ী। হাটের মধ্যে ঢুকে যায়, এখানে 4-5 জন মারা যায়। আমার ভাই পরে শুনে যে আমার ভাই আছে ওখানে আনে, তো দেখে আমাদের ভাইয়ের পা নেই। পেশেন্ট তো একদম শকে, ক্রিটিক্যাল ইনজুর্ড। হাঁটুর নিচ থেকে 2টা পাই কাটা গেছে, ডান হাতও ল্যাসারেট ইনজুরি হয়ে আছে। পেশেন্ট এখনও শকে আছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি রিকভারি করানোর জন্য। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ খুলনা জেনারেল হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। 4 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি 8 বছরেও। বর্তমানে পুরনো ভবনে অতিরিক্ত রোগীর চাপে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। খুলনা জেনারেল হাসপাতাল কাগজে কলমে 250 শয্যার হলেও বাস্তবে মাত্র 110 জন রোগীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। প্রতিদিনই বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সেবা কার্যক্রম বাড়াতে 2018 সালের আগস্টে 6তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। 4 বছর মেয়াদের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 40 কোটি টাকা। করোনা ও দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে 2021 সালে মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুন পর্যন্ত করা হয়। ব্যয় বেড়ে দাঁড়ায় 66 কোটি 40 লাখ টাকা। তবে এর মধ্যে সম্পন্ন হয়েছে 77% কাজ, আর গেল 1.5 বছর ধরে নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ। অর্থ বরাদ্দ দিয়ে দ্রুতভাবে যেন এই হাসপাতালটা নির্মাণ কাজ শেষ করে এই অঞ্চলের
গরিব অসহায় মানুষের সেবা যেন অব্যাহত রাখা যায়, এটাই আমাদের দাবি। এখন পুরনো ভবনে রোগীর চাপ বাড়তে থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 250 বেড কাগজ কলমে থাকলে আমাদের 110 জন রোগী বেশি আমার এখানে রাখার এখন ক্যাপাসিটি নেই। সেক্ষেত্রে অনেক রোগীকে আমাকে ফেরত দিতে হচ্ছে। আউটডোরে প্রায় 1400 থেকে 1500 রোগী আসে, ইমার্জেন্সি প্রায় 1 থেকে 150 রোগী আসে। তত্ত্বাবধায়ক হিসেবে জয়েন করার পর থেকে আমি এটা খুব ফিল করছি এই বিল্ডিংটা খুব অতি দ্রুত হওয়া উচিত। অসম্পূর্ণ কাজ শেষ করতে নতুন করে একটি প্রকল্প নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। বাংলাদেশ সরকার অসম্পূর্ণ কাজগুলো নিয়ে একটা প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি অনুমোদন হলে নতুন করে দরপত্র আহ্বান করে এই 6 তলার অসম্পূর্ণ অংশ এবং এর ঊর্ধ্বতন সম্প্রসারণ 7 এবং 8 তলা সহ যাবতীয় কাজ সম্পাদন করা হবে। এদিকে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের অপর পাশে টিন শেডে চলছে বহির্বিভাগের কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর মেঘনার বঙ্গোপসাগরে জেগে উঠেছে নতুন 30টি চর। এখানে কয়েক হাজার একর নতুন ভূমি যুক্ত হতে চলেছে বাংলাদেশের ভৌগোলিক সীমানায়। এর মধ্যে 1,64,000 একর চরাঞ্চলের জমি ভূমি মন্ত্রণালয়ের নথিভুক্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চরে ধান চাষ, গরু, মহিষ এবং ভেড়ার চারণভূমি গড়ে উঠেছে। গবেষকরা বলছেন জেগে ওঠা চর অর্থনীতিতে ভূমিকা রাখবে। বঙ্গোপসাগরে প্রায় 3000 বছর ধরে জেগে আছে সন্দ্বীপ। বহু বছরের ভূমিক্ষয় ও পলিমাটিতে গড়ে উঠেছে এই দ্বীপ জনপদ। 1989 থেকে 2025 পর্যন্ত 36 বছরে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে ঝাঁঝার চর বা স্বর্ণদ্বীপ ও ভাসানচর। পরে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর করা হয়। মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পার্সর গবেষণা চিত্র বলছে প্রায় 4 দশক ধরে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর এক হচ্ছে। নোয়াখালীর হাতিয়া মেঘনা বঙ্গোপসাগর ঘেঁষে সবচেয়ে বেশি চর জাগছে। এখানে চর ঘাসিয়া, ঢালার চর সহ 4টি নতুন চরে জনবসতি শুরু হয়েছে। এছাড়া বেশিরভাগ বেলাভূমি, গরু, মহিষ, ভেড়ার চারণ এলাকা হয়ে উঠেছে। হাতিয়া দ্বীপের আশেপাশে এলাকায় এমন আরও 30টি নতুন চর এখন দৃশ্যমান। 2.5 বিলিয়ন টন প্রতি বছর আমাদের বঙ্গোপসাগরে পলি জমা হয়। আমাদের বাদাম, তারপরে সয়াবিন, ইভেন এবং দেখা যাচ্ছে ধানও খুব ভালো হচ্ছে। আমরা উড়িদ চরে দেখা যাচ্ছে এখন প্রচুর ভালো ধান হচ্ছে। তো এই ধরনের ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। আরও কিছু পরিকল্পিত আকারে সেখানে যদি টুরিস্ট স্পট গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে কক্সবাজারের পরে এটিও একটি অপার সম্ভাবনার দিক। জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক পূর্বাভাস বলছে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17 ভাগ এলাকা প্লাবিত হয়ে হারাতে পারে 30 ভাগ কৃষি জমি। প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, যাদের নতুন ঠিকানা হতে পারে মেঘনার দক্ষিণ পূর্বে জেগে ওঠা নতুন ভূখণ্ড। অনেক জায়গায় নদীর ভাঙনের কারণে মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে, কৃষি জমি এবং বসতভিটা সব নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং সেই মানুষগুলো যে আমরা ওখানে পুনর্বাসিত করতে পারি। এই চরগুলা যেখানে জেগে উঠছে, এই জেগে ওঠার জায়গায় দেখতে হবে যেন ইলিশের বা অন্যান্য মাছের মাইগ্রেটরি রুটগুলো বন্ধ না হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইগ্রেটরি রুটগুলো যেন চালু থাকে, সেইখানে প্রয়োজনে ড্রেজিং করতে হবে। হাতিয়ার দক্ষিণে আরও নতুন কিছু ডুবোচরের সন্ধান পাওয়া গেছে। তবে গবেষকেরা বলছেন নতুন চর বসবাস উপযোগী হতে অন্তত 40 বছর সময় লাগবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন দর্শনার্থীরা। রাঙামাটি সাজেক ভ্যালিতে বেড়েছে পর্যটক সমাগম। ছুটিতে অন্তত 20,000 পর্যটকের আশা করছেন কটেজ মালিকরা। এছাড়া খাগড়াছড়িতে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা দেখার পাশাপাশি পাহাড়ে ভিড় বেড়েছে। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতও বেড়েছে পর্যটকদের ভিড়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ। বেশি আকর্ষণ করছে ওটা হচ্ছে আমাকে যে এখানে পাহাড়ি এবং হচ্ছে বাঙালি যারা, তারা কিন্তু উভয়ই এখানে হচ্ছে পর্যটন কেন্দ্রে এখানে ভিজিট করতে আসে। আমরা মূলত হচ্ছে নতুন বছর বরণের জন্য সাজেক আসছি। নতুন বছরকে বিদায় জানিয়ে আমরা আসলে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য একটু ঘুরতে ফিরতে এসেছি খাগড়াছড়িতে। এখানে এসে এই আলুটিলা গুহাতে গিয়েছিলাম। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, নতুন বছরকে স্বাগত জানাতে দর্শনার্থী বা পর্যটকদের ভিড় কতটা দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন সার্বিকভাবে? তার আগে যদি আমি বলে রাখি, প্রতি বছর 31st নাইট উদযাপন করতে কক্সবাজারে
বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। তবে এবারের চিত্রটা আমরা দেখেছি অনেকটা ভিন্ন। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর পরে আসলে সরকারি ছুটি এবং যেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরপরই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যেই যে বিভিন্ন জায়গায় তাদের যে আয়োজন, হ্যাঁ, জমকালো যে আয়োজন সেটি স্থগিত করা হয়েছে। সেই স্থগিত করার কারণেই পর্যটক সমাগম কিছুটা কম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটু দেখাই, আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতের অনেকটা যেই সুগন্ধা পয়েন্টে আছি। সুগন্ধা পয়েন্টে এখানে আসলে পর্যটক প্রতি বছর আপনারা জানেন নতুন বছরকে বরণ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। তবে এবারে লক্ষাধিক মানুষের হাজার হাজার মানুষ এসছে। তবে আমরা কথা বলেছি এখানকার যেহেতু 450 দিকের চেয়ে বেশি হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, আমরা এখানকার যারা ব্যবস্থা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এই যে মূলত 31st নাইট উদযাপন এবং করতে কক্সবাজারে অন্তত পক্ষে 50,000-এর চেয়ে বেশি মানুষ কক্সবাজারে ভ্রমণে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারকা মানের হোটেল ছাড়া অধিকাংশ হোটেল বুকিং হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি অধিকাংশ যে তারকা মানের হোটেল ছাড়া যে সকল হোটেল রয়েছে সেই সকল হোটেলগুলোতে অনেকটা কক্ষ খালি আছে, আমরা সেরকমই দেখেছি। তবে পর্যটকদের পাশাপাশি এখানে আমরা দেখেছি স্থানীয় মানুষের অর্থাৎ স্থানীয় দর্শনার্থীর সংখ্যাও কিন্তু অনেকটা বেশি এখানে দেখেছি। তারাও যে যার মতো করে আনন্দ উপভোগ করতে এসছেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে গতকালকে বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য এখানে পর্যটকদের পাশাপাশি আরো অনেক স্থানীয় মানুষদের সংখ্যাও আমরা প্রচুর সংখ্যক দেখেছি। এবং এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আতশবাজি সহ অন্যান্য যে উৎসব সেটি বন্ধ করলেও গতকালকে রাত অনেকটা প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেটি অমান্য করতে আমরা দেখেছি। সমুদ্র সৈকতে আতশবাজি কিংবা মানুষ উত্তোলন আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে আসলে যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন জেলা প্রশাসনের প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা ঘটনায় মামলা হয়েছে। সকালে এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে 24 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 80 থেকে 90 জনকে আসামি করে মামলাটি করে। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় আলাদা আরেকটি মামলা হয়েছে। বুধবার রাতে শ্রীপুরে মাদক উদ্ধারে অভিযানের সময় হামলায় 4 পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের 2টি গাড়ি এবং একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে আটক 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে মাদক কারবারিরা যেভাবে চালালো তাদের বিরুদ্ধে আমরা একটি পুলিশ এজেন্ট মামলা এবং আরেকটি মাদকের জন্য মাদক দ্রব্য আইনের মামলা, 2টি মামলা রুজু করা হয়েছে এবং প্রত্যেক আসামিদের বিরুদ্ধে একটা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের নাগবাড়ি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রায়হান খান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের বাসিন্দা। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি এবং ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড। এদিকে নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর নীরব ইসলাম নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শরীয়তপুরের ডামোডায় এক ব্যবসায়ীকে শরীরে আগুন দিয়ে এবং কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার কেউরভাঙ্গা বাজারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় খোকন চন্দ্র দাস কেউরভাঙ্গা বাজারে ওষুধ এবং মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় খোকন রাস্তার পাশে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দেন। আশপাশের লোকজন তার চিৎকারে ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসিম উদ্দিনের 123তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জসিম ফাউন্ডেশন এবং জেলা প্রশাসক। এছাড়াও ফরিদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক
সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পল্লী কবি জসিমউদ্দিন তার কবিতা এবং উপন্যাসের মধ্য দিয়ে সব শ্রেণীর মানুষের কাছে স্মরণীয়। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালে জন্মগ্রহণ করেন তিনি। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।